হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তোমরা জানো আমরা একটা হিস্ট্রি জিকে সিরিজ আমরা গভর্নমেন্ট জব অ্যাসপিরেশন চ্যানেলে চলছে আমাদের। আজকে প্রথম দিনের ক্লাসে আমরা পার্ট 1 আলোচনা করেছিলাম দিল্লি সুলতানি সাম্রাজ্য। সেখানে আমরা মামেলুক যে বংশ ছিল বা দাস বংশ তার কিছুটা আলোচনা করেছিলাম ইলতুৎমিশ পর্যন্ত। আজকে আমরা তারপর থেকে আলোচনা করবো। আজকে আমাদের পার্ট 2 অর্থাৎ ক্লাস নাম্বার 2, এবং আজকে আমরা দাস বংশটা শেষ করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, এবং অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, আগের দিনে আমি বলেছিলাম যে আমাদের সুলতানি সাম্রাজ্যতে 320 বছরের ইতিহাস, যেখানে বিভিন্ন বংশ সাম্রাজ্য চালিয়েছে। যেমন প্রথমে ছিল গুলাম বংশ, যেটা আমরা আলোচনা চলছে এখন আমাদের। এরপরে আসবে খলজি বংশ, তারপরে তুগলক, সৈয়দ, এবং তারপরে লোদি। তো এখন আমরা যেটা চলছে সেটা আমাদের ইলবাড়ি বংশ বা মামেলুক বংশ বা গুলাম বংশ। এখানে আমরা ইলতুৎমিশ পর্যন্ত আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে বাকিটা আমরা করব। তো দেখো, আগের দিন আমরা ইলতুৎমিশ পর্যন্ত আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম ইলতুৎমিশ যখন মারা যায় 1236 সালে, তখন ইলতুৎমিশ দেখে যে তার কোনো পুত্রই যথাযথভাবে আর কি রাজ্য চালানোর জন্য উপযুক্ত নয়। সেই কারণে সে কী করে, সে তার কন্যা সুলতান রাজিয়াকে, দেখো আমরা অনেকে এখানে সুলতানা শব্দটা ব্যবহার করি, সুলতানা এই শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। ঐতিহাসিকরা সুলতানা শব্দটাকে সুলতানের স্ত্রী এরকম বোঝানোর জন্য ব্যবহার করেন অ্যাকচুয়ালি। দ্যাটস ওয়াই আমাদের এখানে রাজিয়াকেও সুলতানই বলতে হবে। যেমন দেখবে আমরা যখন আমাদের দেশের রাষ্ট্রপতি প্রতিভা পাটিল হয়েছিল, ওনাকে কিন্তু আমরা রাষ্ট্রপত্নী বলতাম না, রাষ্ট্রপতিই বলতাম। একদম সেমভাবে এখানে রাজিয়াকেও সুলতানই বলতে হবে। তো যখন ইলতুৎমিশ মারা যায় তখন ইলতুৎমিশ তার কন্যা সিয়ার পারদর্শিতায় খুব খুশি ছিলেন। সেই জন্য রাজিয়াকেই দিল্লির সিংহাসনে বসিয়ে দিয়ে চান। যদিও এতটা সহজ ছিল না ব্যাপারটা। আচ্ছা, রাজিয়া 1205 সালে জন্মগ্রহণ করেন এবং তার আসল নাম ছিল রাজিয়া আল দিন। রাজিয়া আল দিন নামে তিনি পরিচিত ছিলেন। এবার যখন ইলতুৎমিশ মারা যায় তখন ইলতুৎমিশ মারা যাওয়ার পরে রুকনুদ্দিন ফিরোজ নামে ইলতুৎমিশের এক ছেলে, যে কিনা রাজিয়ার সৎ ভাই ছিল, স্টেপ ব্রাদার, সে সিংহাসনে বসে। কিন্তু 6 মাসের মধ্যে তার আকস্মিক মৃত্যু ঘটে, এবং আকস্মিক মৃত্যু ঘটলে তখন তো কাউকে একজন সিংহাসনে বসাতে হবে। তখন সভাসদরা বা অভিজাতরা, যারা আর কি তুর্কি অভিজাত, যারা ইলতুৎমিশের সবাই ছিল, তারা রাজিয়াকেই সিংহাসনে বসানোর জন্য প্রস্তাব দেন, এবং পরবর্তীকালে রাজিয়া সিংহাসনে বসেন। কিন্তু রাজিয়া সিংহাসনে বসে কাজটা কী করে, প্রথম কাজটা করে কি, তুর্কি অভিজাতদের অস্তিত্ব খর্ব করার চেষ্টা করে। অর্থাৎ চাহেলগানি বা চালিসা, যেটা কিনা তার বাবা তৈরি করে গিয়েছিল, তুর্কি অভিজাতদের একটা 40 জন তুর্কি অভিজাতদের একটা সংস্থা, সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য একটা চিন্তাভাবনা সে করতে থাকে। এবং এই কারণেই তাই চাহেলগানিদের সঙ্গে তার বিরোধ বাঁধে। এছাড়াও আরও অনেক রকম সমস্যা হয়েছিল। আচ্ছা, তিনি সিংহাসনে বসার পর গুজরাটের গভর্নর আলতুনিয়া তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে, এবং তিনি সেই আলতুনিয়ার বিদ্রোহ দমন করতে গুজরাটে যান। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পরাজিত হন এবং আলতুনিয়ার হাতেই বন্দী হন। কিন্তু বন্দী হয়ে তিনি একটা বুদ্ধিমানের কাজ করেন। কী করেন, যে আলতুনিয়াকে প্রস্তাব দেন যে তার সাথে বিয়ে করার। অর্থাৎ রাজিয়া আলতুনিয়াকে বিয়ে করে, এবং আলতুনিয়াকে লোভ দেখায় যে দিল্লির মাসনাদে তাকে সুলতান করে দেবে, দিয়ে রাজিয়া সরে যাবে। তো এইভাবে আলতুনিয়ার সঙ্গে সে একটা সমঝোতা করে নেয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। এবং এটা 1240 হবে। 1240 সালে আলতুনিয়ার সাথে তিনি দিল্লির চাহালগানি বা চালিসাদের উচ্ছেদ করার পরিকল্পনা নিয়ে দিল্লির দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু কী হয়, আলটিমেটলি চাহালগানিদের ষড়যন্ত্রে তিনি এবং আলতুনিয়া দুজনকেই দিল্লিতে প্রবেশ করার আগেই মেরে দেওয়া হয়। কী বললাম, বোঝা গেছে? তো দেখো, রাজিয়া ছিল কিন্তু দিল্লির মাসনাদে বসা প্রথম এবং শেষ মুসলিম মহিলা শাসক। তারপরে কোনো মুসলিম মহিলা শাসক দিল্লির সিংহাসনে বসেননি। রাজিয়ার মৃত্যুর পরে কী হলো, রাজিয়ার মৃত্যুর পরে তার ভাই মইজুদ্দিন বাহরাম শাহ দিল্লির সিংহাসনে বসেন, এবং 2 বছর বাদে তারও মৃত্যু হয়। মইজুদ্দিন বাহরাম শাহ সিংহাসনে বসার পরে 2 বছর বাদে তার মৃত্যু হয়, এবং তখন সিংহাসনে বসে নাসিরুদ্দিন মাহমুদ সিংহাসনে বসলে তিনি তার শ্বশুর অর্থাৎ ওয়াজির বলবান, পরবর্তীকালে যাকে আমরা সুলতান হিসেবে দেখব, ওয়াজির বলবান। ওয়াজির মানে কি? ওয়াজির মানে হচ্ছে বর্তমান দিনে যে প্রাইম মিনিস্টার বলতে আমরা যেটা বুঝি, সেটাকে ওয়াজির বলা হতো তৎকালীন সময়। ওয়াজিরের হাতের পুতুল ছিলেন, অর্থাৎ ওয়াজির যা বলতো উনি তাই করতেন, এরকম একটা ব্যাপার। কিন্তু 1265 সালে কি দেখা গেল, কি যে নাসিরুদ্দিন মাহমুদেরও মৃত্যু ঘটলো, এবং অনেকে বলে যে বলবানে তাকে নাকি পয়জনিং করেছিল। বলবান আর কি চাইছিল যে নিজে ডিরেক্ট এবার সুলতান হতে, দ্যাটস ওয়াই নাসিরুদ্দিন মাহমুদকে সে মেরে দেয় পয়জনিং করে।
এবং বলবান অবশ্যই তাহলে সিংহাসনে বসবে। নাসিরুদ্দিন মাহমুদ যখন মারা যায়, বলবান তাহলে নিজেকে সুলতান বলে ঘোষণা করে দেয়, এবং সুলতান বলে শুধু ঘোষণা করে না, আরও কী করে, ইরানের শাসক আফরাসিয়াবের উত্তরসূরি বলে ঘোষণা করে নিজেকে। দেখো, ইরান তৎকালীন যুগে একটা মানে কি বলবো, মুসলিম সমাজের মধ্যে একটা অভিজাত শ্রেণীর মধ্যে বিলং করতো, এবং সেখানে শাসক আফরাসিয়াবের বংশধর যদি কেউ হতো, তাহলে তার একটা আলাদা প্রভাব প্রতিপত্তি থাকতো মুসলিম সমাজে। সেই জন্য তিনি কী করেছিলেন, তিনি নিজেকে আফরাসিয়াবের উত্তরসূরি বলে ঘোষণা করে দিয়েছিলেন, এবং যে তিনি ভেবেছিলেন এর মাধ্যমে তাদের মুসলিম সমাজে বা অভিজাতদের মধ্যে তিনি একটা আলাদা রেপুটেশন পাবেন, আলাদা সম্মান পাবেন। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, তো এবার আমরা দেখে নিই বলবানের তার জীবনে কী কী করেছেন বা কী কী ব্যাপার ছিল, বলবানের সম্পর্কে কী তথ্য। এবং গিয়াসউদ্দিন বলবান 1266 সালে সিংহাসনে বসেন এবং 1286 সালে তিনি মারা যান। বলবানের আসল নাম ছিল কি উলুগ খাঁ, কিন্তু তার জন্মগত নাম ছিল বাহাউদ্দিন। তিনি চাহালগানি বা চালিসা সদস্য ছিলেন। চাহালগানিটা কী জিনিস? চাহালগানিটা হচ্ছে ইলতুৎমিশ যেটা তৈরি করেছিলেন, কি ওটা 40 জন তুর্কিক অভিজাতদের নিয়ে একটা সংস্থা তৈরি করেছিলেন যার নাম ছিল চাহালগানি, সে তার সদস্য ছিলেন। আচ্ছা, একটা কথা বলে রাখি যে আমাদের বলবান কিন্তু নিজেও প্রথম জীবনে একজন স্লেভ ছিলেন, তাকে ইলতুৎমিশ কিনে এনেছিল, কিন্তু তার যে ভেতরে কিছু একটা, তার একটা মধ্যেকার যে বিশেষত্বটা, সেটা ইলতুৎমিশ চিনতে পারেন, এবং ইলতুৎমিশ তাকে পরবর্তীকালে অনেক উঁচু পদে বসান। বুঝতেই পারছো যে শেষ পর্যন্ত তিনি সুলতানি সাম্রাজ্যের ওয়াজির পদ পর্যন্ত চলে গিয়েছিলেন, তার মানে তাকে কতটা তার ব্যাপারটা তারা কী হয়েছিল তার আর কি। আচ্ছা, বলবান সুলতানি সাম্রাজ্যের বিস্তারের চেয়ে রক্ষা করার উপর বেশি জোর দিয়েছিলেন। বলবান যখন সুলতান হয়েছিলেন তখন কিন্তু সুলতানি সাম্রাজ্যে তিনি খুব একটা বিস্তার করতে পারেননি। তিনি তার বদলে কী করেছিলেন, তিনি তার বদলে সুলতানি সাম্রাজ্যটাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কেন? কারণ দেখো, বলবানের আমলে বারবার মঙ্গলরা ভারতের উত্তর পশ্চিম দিক যেটা, সেখানে আক্রমণ করতে থাকে, এবং উত্তর পশ্চিম দিকে আক্রমণ বিষয়টাকে প্রতিহত করার জন্য বলবান বারবার চেষ্টা করে, এবং তিনি মঙ্গলদের বিরুদ্ধে ব্লাড অ্যান্ড আয়রনের পলিসি নিয়েছিলেন। আচ্ছা, তারপরে কি মেওয়াটি দস্যুদের উপদ্রব বেড়ে যায় তার তার রাজত্বে। তারপরে দোয়াব অঞ্চলে কী হয়, দস্যুদের উপদ্রব বেড়ে যায়। এইসব বিভিন্ন বিষয়ে তিনি সামলাতে তারা রাজ্য বিস্তার করা হয়ে ওঠেনি। তারপরে কি হয়, তিনি সিংহাসনে বসেই চাহালগানিদের অস্তিত্ব সম্পূর্ণরূপে মুছে দেন। দেখো, যেখান থেকে তিনি নিজে উঠে এলেন, চাহালগানি বা চালিসা থেকে, সেই সিংহাসনে বসে তিনি প্রথমেই চাহালগানিদের অস্তিত্ব মুছে দিয়েছিলেন। কেন মুছে দিয়েছিলেন? কারণ তিনি বুঝে ফেলেছিলেন যে যদি চাহালগানিরা থাকে, তাহলে আমি যেভাবে উঠে এসেছি, তাহলে তারাও আমাকে মেরে দিয়ে অন্য কেউ একজন সিংহাসনে বসতে পারে। তাই তিনি আগেভাগে কী করেছিলেন, চাহালগানিদের অস্তিত্ব পুরো মুছে দিয়েছিলেন। এমনকি বলা হয় যে চাহালগানির অনেক সদস্যকে তিনি হত্যা পর্যন্ত করেছিলেন। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, বলবান তার রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটা দপ্তর তৈরি করেছেন যার নাম ছিল দিওয়ানি আর্জ। এই দপ্তরটা কী করতো? এই দপ্তরটা আইন শৃঙ্খলা বিষয়টা পর্যালোচনা করতো তার এতে, এবং এছাড়াও তিনি তার সভাসদরা কেউ তার বিরুদ্ধে কনস্পিরেসি করছে কিনা, ষড়যন্ত্র করছে কিনা, এইসব বিষয় দেখার জন্য একটা স্পাই ডিপার্টমেন্ট বা একটা গুপ্তচর সংস্থা তৈরি করেছিলেন, যারা তার সভাসদদের ওপর নজরদারি করতো। আচ্ছা, বলবান তার রাজসভায় সিজদা ও পাইবাস নামে দুটি প্রথা প্রচলন করেছিলেন, যেখানে সিজদা শব্দের অর্থ হচ্ছে কি, সিজদা শব্দের অর্থ হচ্ছে সাষ্টাঙ্গিক প্রণাম, অর্থাৎ সম্রাটের সামনে শুয়ে পড়ে প্রণাম, এবং পাইবাস শব্দের অর্থ হচ্ছে কি, সম্রাটের পদচুম্বন করা, সম্রাটের পায়ে চুমু খাওয়া। এই ব্যাপারটা, এটা করে উনি কী বোঝাতে চাইতেন? এটা করে উনি বোঝাতে চাইতেন যে তুমি যত বড়ই অভিজাত হও না কেন, তুমি সুলতানের থেকে বড় নও। এই বিষয়টা উনি বোঝাতে চাইতেন। এছাড়াও তিনি আরেকটা জিনিস বলতেন, কি বলতেন? নিজেকে শ্যাডো অফ গড, তিনি নিজেকে শ্যাডো অফ গড অন আর্থ, অর্থাৎ ভগবানের প্রতীক বলে, পৃথিবীতে ভগবানের প্রতীক হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতেন, এবং তিনি এটাই বোঝাতে চাইতেন যে সম্রাট হচ্ছে আল্লাহর সমান। সম্রাটকে দুঃখ দেওয়া বা সম্রাটকে অবমাননা করা মানে আল্লাহকে অবমাননা করা, এটা তিনি বোঝাতে চাইতেন। তিনি তার রাজসভায় পারসিক উৎসব বা অনুষ্ঠান নৌরজ চালু করেছিলেন। দেখো, তিনি নিজে একজন তুর্কিক পরিবার থেকে বিলং করতেন, বলবান নিজে একজন তুর্কিক পরিবার থেকে বিলং করতেন, কিন্তু তা সত্ত্বেও পারসিক রীতিনীতির প্রতি তার একটা আলাদা আকৃষ্টতা ছিল। যেমন আমরা একটাকে দেখলাম সিজদা ও পাইবস, ওটাও কিন্তু পারসিক রীতিনীতির মধ্যে থেকেই এসেছে। কী বললাম, বোঝা গেছে? আচ্ছা, একটু আগে বলেছি তিনি মঙ্গল আক্রমণ ও মেওয়াটি দস্যুদের দমন করেছিলেন। আচ্ছা, 1286 সালে তিনি বলবান মারা যান, এবং বলবান যখন মারা যান, তখন বলবান মারা যাওয়ার আগে অবশ্যই তিনি কী করেন, তার পুত্র, যে কিনা তৎকালীন সময় বাংলার গভর্নর ছিল, তাকে দিল্লিতে আহ্বান জানায়, এবং আহ্বান জানিয়ে বলে যে তুমি এসো এবং
সুলতানি সাম্রাজ্যের মাসনাদ দখল করো। কিন্তু সে যেতে রাজি হয় না, কারণ সে তার আর কি কিছু সমস্যা ছিল, বা মানে তার ফ্যামিলিগত কিছু সমস্যা ছিল। সেই কারণে সে তার পুত্র কায়কোবাদকে পাঠিয়ে দেয়, অর্থাৎ বলবানের নাতি কায়কোবাদকে দিল্লিতে পাঠিয়ে দেয়, এবং কায়কোবাদকেই বলবান পরবর্তী দিল্লির সিংহাসনের সুলতান হিসেবে মনোনীত করেন। কিন্তু 1290 সালে দেখা যায় কায়কোবাদের আকস্মিক মৃত্যু হয়। 1290 সালে কায়কোবাদের আকস্মিক মৃত্যু হয়। যখন কায়কোবাদ সিংহাসনে বসে তখন তার বয়স ছিল 17 বছর। 17 বছর বয়সে সিংহাসনে বসেন, এবং কায়কোবাদ যেহেতু 17 বছর একটা টিনেজার এজ, ঠিক আছে, তখন সে প্রচণ্ডভাবে নেশা, আমোদ ফুল্লোদ এইসব বিষয়ে আর কি মনোনিবেশ করতে থাকে। ফলে আর কি অকালে আর কি প্রাণটা চলে যায়। তো সিংহাসনে বসে, এবার অকালে প্রাণ চলে গেলে কী হবে, তখন তার কী হয়, ওই কায়কোবাদের পুত্র 3 বছর বয়সী পুত্র কায়ুরমাসকে, কায়কোবাদের 3 বছর বয়সী পুত্র কায়ুরমাসকে দিল্লির সিংহাসনে বসানো হয়। এবার আমরা দেখছি কায়ুরমাসকে দিল্লির সিংহাসনে বসানো হলো। এবার এই কায়ুরমাসকে যখন দিল্লির সিংহাসনে বসে, তখন দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে সেনাপতি তৎকালীন সময় জালালউদ্দিন খলজি, তিনি দেখেন যে এর থেকে দুর্বল শাসক এবং উৎকৃষ্ট সময় আর হয়তো আসবে না। তাই সে কী করে, কায়ুরমাসকে হত্যা করে এবং নিজেকে সুলতান বলে দাবি করতে শুরু করে, বা নিজে সুলতান পদে বসে যায়, এবং শুরু হয় কি খলজি বংশ। এই খলজি বংশটা আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। আচ্ছা, আজকে আমাদের এরপরে আরও কয়েকটা টপিক আছে, তো সেগুলো আমরা দেখে নিই। দেখো, তো আমরা সুলতানি সাম্রাজ্যের একটা বংশ, অর্থাৎ দাস বংশটা শেষ করলাম। তো দাস বংশের আমলে কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য বা যেটাকে আমরা বলতে পারি কিছু নিদর্শন, সেগুলো আমরা একটু দেখে নেবো। স্থাপত্য নিদর্শন দেখো, প্রথমে দাস বংশের আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কুতুব মিনার, যেটা কে তৈরি করা শুরু করেছিলেন, কুতুবউদ্দিন আইবক। এবং কুতুবউদ্দিন আইবক কিন্তু নিজের নামে তৈরি করেননি, এটা তৈরি করেছিলেন সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি স্মরণে তৈরি শুরু করেছিলেন। কিন্তু এটা শেষ করেছিলেন ইলতুৎমিশ। আচ্ছা, কুতুবউদ্দিন আইবক এই কুতুব মিনারের কাছে একটা মসজিদ তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন কোয়াতুল ইসলাম মসজিদ, যার অর্থ হচ্ছে ইসলামের জয়। এই কোয়াতুল ইসলাম শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে ইসলামের জয়। আচ্ছা, তারপরে কি, এই কুতুবউদ্দিন আইবক আজমেরে আড়াই দিনকা ঝোপড়া নামে এটা একটা মসজিদই বলা যায়, বা ধর্ম উপাসনা গৃহ বলা যায়, মানে অবশ্যই মসজিদ হবে সেটা তৈরি করেছিলেন। আচ্ছা, কুতুবউদ্দিন আইবকের পরে কিন্তু অন্যান্য শাসকেরা স্থাপত্য নিদর্শন তেমন একটা তৈরি করেননি। যেমন ইলতুৎমিশ কী করেছিল, ইলতুৎমিশ এই কুতুব মিনারের বাকি ফ্লোরগুলো তৈরি করেছে, মানে কনস্ট্রাকশনটা কমপ্লিট করেছিল। এছাড়া আর কোনো নতুন কনস্ট্রাকশন দেখা যায় না। তো এই কারণেই দাস বংশের আমলে যে স্থাপত্য নিদর্শন সেটা খুব সীমিত। তো এইটুকু আমাদের দাস বংশের আমলে এই কটাই ছিল বিষয়। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। তো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাও। আর পরের ভিডিওটা অবশ্যই খলজি বংশের ওপর হবে, খলজি বংশ থেকে স্টার্ট হবে পরের ভিডিওটা। ততক্ষণের জন্য স্টে টিউনড উইথ আস অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।